মাঝে মাঝে মনে হয় যে কোনো কিছু শেখা মানেই কিন্তু নকল করা। এটা প্রথম স্টেপ। কিছু শেখা মানেই নকল করা। তো উম, আমি জীবনে অনেক রকমের গান শুনেছি ছোট থেকে, এবং সব কিছু আমি নকল করতে চেষ্টা করতাম, যদি মানে শিখতে চেষ্টা করতাম। এখন বুঝি সেটা নকল করার চেষ্টা, এবং আমি অনেক কিছু নকল করতে পারতাম বলে অনেক কিছু শিখতেও পেরেছি। আহ, আমি যখন কর্ণাটিক মিউজিক, সবচেয়ে বড় কথা, বাঙালিরা তো কর্ণাটিক গাইতে পারে না, গলায় আসে না, সহজাতভাবে নকল করা একটা প্রবৃত্তি ছিল। সেই গলা সেইভাবে, সাপোজ এই এই ফ্রেজই যদি ধরি, যেটা কালকে দেখাচ্ছিলাম, না 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 রা রা না 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 না, এই গলা লাগে একমাত্র রবীন্দ্রসঙ্গীতে এবং কর্ণাটিক মিউজিক। কেউ হয়তো খেয়াল করে না, এটা কিন্তু বেসিকলি রবীন্দ্রসঙ্গীতের ট্র্যাডিশনাল গলা। না 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 নীল ভুলায়ে আমার কণ্ঠ হতে, তো এই যে গলাটা সেম গলা। তো তো এই জন্য আমার সবার আগেই মনে হয় যে রবীন্দ্রসঙ্গীতের সবচেয়ে কাছের কিছু যদি থাকে সেটা কর্ণাটিক মিউজিক। আচ্ছা, তো যে কোনো আমাদের হিন্দুস্তানি মিউজিকে যে খেয়ালের কথা যদি বলি, এই যে মেজাজ আনতে গেলে কিছু একটা স্টাইল নকল করা দরকার। আসলে পৃথিবীতে কিন্তু সবাই নকল করেই গান করে। এই যে একটা আমরা বলি গোয়ালিয়ার ঘরানা, আমরা বলি এই ঘরানা সেই ঘরানা, যার যেটা ভালো লাগে সেইভাবে ঘরানা তৈরি হয়, বা ভালো লাগে না কিন্তু ওই ঘরানায় শিখতে হয়, তাই সেটা চলে আসে। বেসিকলি কিন্তু নকল শেখা মানেই নকল করা। ইভেন এটা টি.এম. কৃষ্ণা এর আগেও বলেছিলেন যে আমরা যখন বলি যে শেখো কিছু, তখন আমরা কি বোঝাতে চাই যে নকল করো। এবং একটা জিনিস, যেমন যে কোনো ভালো শিল্পী কিন্তু নকল করতে পারে, এবং যে কোনো ভালো অভিনয় শিল্পীও নকল করতে পারে ভালো। এটা আমরা দেখেছি। আমার বাবাও বলতো প্রথম প্রথম যে দেখ, অভিনয় মানে আমি যেটা মনে হয়, আমি যা দেখেছি আমার সব চেনা জানাদের, তারা প্রত্যেকেরা খুব নকল করতে পারতো ভালো। প্রথম ব্যাপারটা শুধু নকল করা। এবং এই কথাটা কতটা দামি কথা ছিল, তখন তো এত পডকাস্ট টডকাস্ট হতো না, দেখতামও না কে কাকে নকল করছে, কিন্তু এখন বুঝি বাবা ঠিকই বলতো। এবং আরেকটা জিনিসও বুঝেছি, গান শেখাও নকল করা। আজকে আমি এই গানটা গাইছিলাম, তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে। কিশোর কুমার তো ধাক্কা মেরে মেরে গাইতেন, তো এই ধাক্কাটা না থাকলে আবার গানটা ফুটবে না। তোমায় পড়েছে মনে আবার শ্রাবণ দিনে, একলা বসে নিরালায় হায়, এই যে হায়, এই যে মুভমেন্ট, এটা কিন্তু আমাদের পিওর ক্লাসিক্যালের মুভমেন্ট। মানে এই গলাটা, এবার এই গমকটা, সাপোজ এটা যদি আমি এটা তো কোনোভাবে আসবে না কোনো রাগে। এটা যদি এরভাবে গাই, তো এটা কিন্তু একেবারে যেমন করে নিলাম, অনেক হাই পিচে, না না হায় তো না 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 না, the same voice which is used in classical music, which is used in এই যেমন ধরা যায় গোয়ালিয়ার গাইতে, আগ্রা গাইতে যে ভয়েসটা ইউজ হয় মডার্ন টাইমসে, অনেকটা সেই রকম। কিছু ক্ষেত্রে কর্ণাটিকও, মানে ওই যে রোবাস্টটা, গলার যে রোবাস্টটা আমার খুব ভালো লাগে। হ্যাঁ,
তো যাই হোক, যেটাই আমি শিখবো সেটাকে আমার নকল করতে হবে, নকল না করলে শেখা যাবে না। এবং এই যে নকলটা আমার গলা দিয়ে যে বেরোচ্ছে, আমি কিন্তু করছি ধর কিশোর কুমারের গলাটাই নকল করছি, কিন্তু আমার গলা ওনার গলা যেহেতু এক নয়, আমার গলা দিয়ে অন্যভাবে জিনিসটা বেরোবে। মানে আমি করছি ওটাই নকল, কিন্তু অ্যাজ আ ফিমেল ভয়েস সেটা অন্যভাবে আমার গলা দিয়ে বেরোবে। তো এখানেই চলে আসবে নিজস্বতা, নিজস্বতা বনাম নকল, নকল বনাম নিজস্বতা। তো এই যে এতগুলো মানুষ কাউকে না কাউকে কিন্তু নকল করেই এতগুলো শিল্পী, প্রত্যেকে নকল করেনি এরকম কেউ নেই, কেউ না। এই যে নকল করে নিয়ে বলবে, আমিও নকল করি না কাউকে, কিন্তু কিছু জিনিস নকল না করলে নিজের উন্নতি হবে না। তো শিখতে গেলে নকল করতে হবে। আমরা যখন গুরুর কাছে প্রথম শিখি, তো গুরুকে নকল করে আমরা শিখি, তাই না? সেরকমই যে কোনো গানে সেই গুরু, যে গানটা গেয়েছে সেই গুরু। আশা ভোসলের গানে আশা ভোসলেই গুরু, তার চাইতে বড় গুরু কেউ নয়। অনেকে বলে আধুনিক গান শেখায়, আধুনিক গান। আরে ভাই, তুমি আধুনিক গান কী শেখাবে? যা শেখানোর ওখানেই আছে, ওটাকে নকল করো, জাস্ট নকল করো, ওটা রাস্তায় এমনি চলে আসবে। তো নকল করতে 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 আস্তে আস্তে নিজের গলাটা বেরোবে। একটা ভালো কথা আমার মনে পড়ছে, একটা রিয়েলিটি শোতে আমারই এক বন্ধু ছিল, তো তাকে বলা হচ্ছে, অনেকে সবাই বলছে যে তুমি অমুককে নকল করো, তুমি অনুকরণ করো না, তুমি অনুসরণ করো। তো আরেকজন জাজ বলছেন যে শোনো, যাকে তুমি অনুসরণ করবে তাকে অনুকরণও করতে হয়, তারপরে তোমার নিজের রাস্তা বেরোবে। তো এটাই হচ্ছে ঠিক কথা, এটা হচ্ছে আসল কথা, যেটা আমারও মনে হয়েছিল একই সময়। তো সত্যি তাই, যে কোনো কিছু শেখার আগে নকল, যার নকল করার ক্যাপাবিলিটি ভালো, তার শেখার ক্যাপাবিলিটিও ভালো। তার মানে কি এই না যে খারাপ নকল বেরোয় না? অবশ্যই বেরোয়, হ্যাঁ, কিন্তু সেই মানুষটা কিন্তু সব কিছু নকল করতে পারবে না। যে সব কিছু ভালো করে নকল করে নিজের থেকে যেটা বের হবে সেটাকে আমরা অরিজিনাল বলে ধরি। কিন্তু নকল কিন্তু সবাই, আজকে কেউ কিন্তু সেলফ মেড না, পৃথিবীর কেউ না, কেউ না, কোনো সাহিত্যিক না, কোনো সুরকার না, কোনো গীতিকার সেলফ মেড না, কেউ সেলফ মেড না, সবাইকে নিয়ে একটা মানুষ হয়। তো যে কোনো ভালো গায়ক, ভালো গায়িকা কাউকে না কাউকে নকল করেই এসছে। সেই নকলটা তার গলা দিয়ে অন্যভাবে বেরিয়েছে এবং সেটা হয়তো আরও সুন্দর হয়েছে, তার জন্য আমরা তাদেরকে পেয়েছি। প্রত্যেকটা শিল্পী কাউকে না কাউকে নকল করেছে। তো এবং আমি ভাবি কত কিছু কমন, আমার বলি না যে আধুনিক গানের গলা আলাদা, এই গানের আলাদা, আবার কোথায় কোথায় যেন মিলে যায়। আমরা বলি না রবীন্দ্রসঙ্গীতের গলা আলাদা, কর্ণাটিকের গলা আলাদা, একদমই না। ট্র্যাডিশনালি যখন যে রবীন্দ্রসঙ্গীত গাওয়া হয়, তার অনেক কিছুর সাথে কর্ণাটিকের মুভমেন্টের মিল আছে, যেটা দেখালাম। আরও অনেক কিছু আছে। তো এইগুলো আমি বসে বসে ভাবি। আমার কাজই হচ্ছে, মানে আমার ছোটোবেলা থেকে আমি খুব ভাবি। আই এম আ কন্টেম্পলেটিং পারসন। একদম আর্লি চাইল্ডহুড থেকে আই এম আ কন্টেম্পলেটিং পারসন। তো আমার কাজই ছিল পায়চারি করা এবং নানান জিনিস ভাবা। তো আজও আমি ভাবনার ব্যাপারটা আমার মাথা থেকে যায় না। ভাবতে ভাবতে দেখি যে কত কিছুর সাথে কত কিছুর মিল আছে, কত ভয়েসের সাথে কত কিছুর মিল আছে, কত ভয়েসের মিল আছে। তো অ্যাকচুয়ালি মিউজিক ইজ ভেরি ইন্টারেস্টিং থিং অর বিং। অদ্ভুত ব্যাপার, মানে কি বলবো, এগুলো আর্ট ইজ ইটসেলফ ভেরি ইন্টারেস্টিং বিং। তো এই হলো ব্যাপার, ভাবি। তো যা ভাবি এখন বলে রাখি, কখন কি ভাবি, আবার পরে আবার এটা নিয়ে এটাই হয়তো দেখবো, বা কেউ দেখবে, কিছু বলবে, বা আমার মাথায় কিছু আসবে। তো এই আর কি, এতে আরো ভাবনা বাড়বে, আর নিজের বুদ্ধি বাড়বে। এবং লাইট মিউজিক অনেক বড় একটা সাবজেক্ট, অনেক বড় একটা সাবজেক্ট। নামে লাইট মিউজিক কেন, শুনতে হালকা লাগে বলে, বাট
ওটা সবচাইতে কঠিন, কারণ আমি অ্যাজ আ মাল্টি জনরা মিউজিশিয়ান, আমি দেখেছি নিজে, আমি তো স্টেজে সবই পারফর্ম করেছি, স্টেজে কী পারফর্ম করিনি, ফিল্ম মিউজিক, আধুনিক গান, সেটা বিভিন্ন ভাষায়, সাথে খায়াল, কর্ণাটিক, কী করিনি, সবই করার এক্সপিরিয়েন্স আছে। এবার আমি নিজে যেটা দেখেছি সেটা হচ্ছে যে সবচাইতে যদি কঠিন কিছু হয়ে থাকে সেটা লাইট মিউজিক যেটাকে বলা হয়, এতে সুরে থাকা ইজ রোম্বা ডিফিকাল্ট, বিকজ আমার ক্লাসিক্যাল মিউজিকে কি তানপুরা বাজছে, কি হারমোনিয়াম বাজছে, সুর ধরার একটা জায়গা আছে, এবং আমরা চাইলে কানে হাত দিয়ে গাইতে পারি, আমরা চাইলে মানে ওখানে ডিস্টারবেন্সটা নেই। কিন্তু লাইট মিউজিকে অনেকগুলো মিউজিশিয়ান বাজাচ্ছে, নানান রকম কর্ডস, নানান রকম, একটু এদিক সেদিক হয়ে গেলেই, আর একটা বলবো একটা দোষ, তানপুরা কিন্তু অন্য কিছুতে চাপা পড়ে যায়, হারমোনিয়াম কিন্তু অন্য কিছুতে চাপা পড়ে যায়, এটা হচ্ছে তানপুরা এবং হারমোনিয়ামের দোষ। অন্য কোনো ইনস্ট্রুমেন্ট কিন্তু চাপা পড়ে যায় না, এই দুটো ইনস্ট্রুমেন্ট যতই জোরে বাজানো হোক চাপা পড়ে যায়। কাজেই লাইট মিউজিকে সুরে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট। লাইট মিউজিকে যখন আমরা স্টেজে গাই, হ্যাঁ, তখন দেখা যাবে যে সবাই যখন সিরিয়াসলি বাজানো শুরু করলো, সব কিছু ব্যালেন্স করে নিলাম, সাউন্ড টাউন্ড সব ব্যালেন্স করে নিলাম, তারপরে দেখছি সব সিরিয়াসলি যখন গানটা স্টার্ট হয়ে গেছে, কনসার্টটা স্টার্ট হয়ে গেছে, তখন আমি ফিডব্যাক পাচ্ছি না। এবং আরেকটা জিনিস বেড়েছে, ইনিয়ার মনিটর, আরও ভয়ানক জিনিস ওইটা। আমি এরকম দেখেছি নিজের চোখে, আমি কখনো ওটা ইউজ করিনি, হ্যাঁ, আমি ইউজ করিনি নিজে ওটা কখনো, কিন্তু যাদেরকে দেখেছি যারা অতটা বেসুরো গাইতো না, ওই ইউনিয়ার মনিটর কানে লাগানোর পর বেসুরো গায়, মানে ওইটাতে যদি কিছু গোলমাল হয়ে থাকে ব্যাস, এর থেকে আমি বলবো কানে তুলো গুঁজে গাওয়া ভালো, বা কানে কোনো ছেঁড়া ইয়ারফোন গুঁজে গাওয়া ভালো, হ্যাঁ, তাহলে অ্যাটলিস্ট কানে আঙুলটা দিতে লাগে না এরমভাবে, হ্যাঁ, কানে আঙুলটা দিলে বিচ্ছিরি দেখায়, তো এই কানে তুলো গুঁজে গাও, অসুবিধা নেই। এরকম করেছি আমি অনেকেই, কানে তুলো গুঁজে গিয়েছি, বা কানে ছেঁড়া ইয়ারফোনে লাগিয়ে গিয়েছি। সত্যি কথা, এর থেকে মানে ইন্ডিয়ান মনিটরের থেকে এরা বেশি বেটার কাজ করে। তো মানে লাইট মিউজিকে ইন্ডিয়ান মনিটর নিয়ে এত কিছু নিয়ে সুরে থাকা যায় না, এত প্রবলেম্যাটিক লাইট মিউজিক। সবচাইতে যদি কোনো কিছু কঠিন হয়ে থাকে, লাইট মিউজিক যাকে বলা হয় সেটাই সবচাইতে কঠিন, কারণ সুরে থাকা ইজ ভেরি ডিফিকাল্ট এই গান বাজনায়। তো নামেই লাইট মিউজিক, যদি সত্যি কেউ সিরিয়াসলি লাইট মিউজিক করতে চায় বা করে, শুধু গান মুখস্থ করে গাওয়া না, গান জেনে যদি গাওয়া হয়, সে কিন্তু ঘুরে ফিরে বলবে যে না, লাইট মিউজিকই সবচাইতে কঠিন। আমি লাইট মিউজিকেই আমার ক্যারিয়ার ছিল, প্রফেশন ছিল, এখনও তাই আছে, সাথে খেয়ালটাও আছে, কর্ণাটিকটাও কিছুটা আছে, সবই আছে, আমার জীবনে সবই আছে। তো আমি দেখেছি, এত কিছু ঘুরে ফিরে এলাম, তো সব কিছু ঘুরে টুরে দেখলাম লাইট মিউজিক গাওয়াটাই সবচেয়ে কঠিন, সুরে থাকাটা কঠিন, স্টেজে বেশি, মানে বিশেষ করে স্টেজে খুব কঠিন। রবীন্দ্রসঙ্গীতও করেছি, সবই করেছি, কী করিনি আমি। তো যাই হোক, কি যেন একটা বলবো ভুলে যাচ্ছি, মনে পড়ছে না। এই যে ভুলে যাই, এই একটা সমস্যা, এত কিছু মাথায় চলে যে কিছু মনে করে বলতে পারি না আর কি। হ্যাঁ, মনে পড়েছি, যত ধরনের গান গাওয়া হবে গলায়, তত গলা শিখতে পারবে, তত গলার এক্সারসাইজ হবে, তত গলা সব কিছু গাইতে পারবে। গান আসলে ছোটোবেলা থেকে তো প্রচুর রকমের গান শুনে বড় হয়েছি, কি শুনিনি, সব শুনেছি। তবে হ্যাঁ, আমার ওয়েস্টার্ন মিউজিকটা কখনো টানে না, টানবেও না, তাই আমি ওইটা করি না, যদি টানতো ওটাও করতাম। তো আমার সত্যি ভালো লাগেনি কখনো ওটা আমার জিনিস না, এটুকু বুঝি।
তো ইন্ডিয়ানে প্রচুর জিনিস আমি করেছি, কম নাকি, মানে কম নয়। যাই হোক, তো যা ভালো লাগে আমি তাই গাই, এবং যা পারি আমি তাই গাই। আমার কিছু এক্সট্রা পারার ইচ্ছা বা আমি কোনো কিছু পারতেই হবে তাই করছি চেষ্টা করে করে, ওইরকম ব্যাপারই না। সবটাই কিন্তু ন্যাচারাল, সবটাই। হ্যাঁ, খাটতে হবে না কেন, খাটলে আরও ভালো হবে। কিন্তু আমি যখন গান রেওয়াজ করতাম না তখন আমি ভালো গাইতাম, ইভেন হয়তো এখনের থেকে অনেক ভালো গাইতাম আমার মনে হয়। কারণ তখন না তো কনসিয়াসনেসটা ছিল না, তো তখন অবদামি ছিলেন বলে যেমন খুশি এলেম চলেছিল, এবং তখন ছিল না লাজ, ছিল না ভয় মনে। হুম, তখন অনেক সহজে গেয়ে দিতে পারতাম অনেক কিছু। এখন ভাবনার জন্য ওই ফ্লোটা কমে গেছে, এখন আবার সেটাকে ফিরিয়ে আনতে হয় ইউটার্ন করে। তো অনেক কিছু গেছে লাইফে, অনেক কিছু। তো ছোটোবেলায় এরকম মনে আছে কি কিছু গান মাথায় কেন ঘুরতো, এবং তাতে কিন্তু গলার লাভ হয়েছে আবার বলছি, মানে এতই ছোট ছিলাম, কত ছোট ছিলাম। আমি তখন সাউথ পয়েন্ট স্কুলে যাচ্ছি বাসে করে, কবে শুনেছি গানটা জানি না, টিভিতে দিত তো, খালি মাথায় গানটা ঘুরছে, হয়তো সুরটা হয়তো ভালো লেগেছে তাই ঘুরছে, সারাদিন গেয়েই যাচ্ছি, বাসে করে যাচ্ছি গাইছি, ঘরের মধ্যে সারাদিন গাইছি। ফুটেছে গো একটি গোলাপ, ফুটেছে গো একটি গোলাপ, যৌবন বাগানে, যৌবন বাগানে, এরকম কিছু একটা সুর ছিল। মানে সারাদিন গাইছি, তারপর সেই সময় মা বলে এই সব গান গাইতে নেই। মানে হ্যাঁ, সত্যি কথা, একটা 5-6 বছরের বাচ্চা দিয়ে এরকম একটা গান মানে এরম ছিল আমার ছোটবেলা, মানে গাইছি তো গাইছি গাইছি তো, আমি তো গাইছি সুরের জন্য। আচ্ছা, এখানে একটা কথা আমি বলবো, হ্যাঁ এটা নিয়ে ভাবছি, সেটা হচ্ছে মানে যে গানে কি হৃদয় আসল না সুর আসল না সাহিত্য আসল। আমি সবসময় বলি সুর আসল। কারণ সত্যি কথা, আমার কথা যদি আমি বলি, আচ্ছা কোনো মানুষ কি কখনো গান শিখতে আসে সাহিত্যের জন্য, এরকম দেখাতে পারবে কেউ? বা তালের জন্য গান শিখতে আসে কেউ দেখাতে পারবে? না, গানের সুর টানে বলেই আমরা গান শিখতে আসি। এই যে ছোটোবেলায় রবীন্দ্রসঙ্গীতগুলো গাইতাম, সাহিত্য ফাহিত্য তো দূর কি বাত, অত বুঝতামই না, কিন্তু সুর টানতো খুব। মালায় গেথে যে ফুলগুলি দিয়েছিলে মাথায় তুলি, এই সুর এত টানতো, ছোট থেকে গাইতাম। ছোটোবেলায় সারাদিন সাগর সন্ধ্যার ক্যাসেট চলতে বাড়িতে। তো এইভাবে আমার ছোটোবেলাটা কেটেছে। বা হয়তো টিভিতে কোনো খেয়ালের প্রোগ্রাম হচ্ছে, উস্তাদ রাশিদ খান গাইছে, কোনোদিন হয়তো শুনেছি, পড়িও নি কিছু না, পড়তে তো পারতাম না, তখন তো মূর্খ ছিলাম। তো মা বলছি, মা এটা জয় জয়ন্তী না, কত বয়স তখন, 2.5 বছর বয়স, এই সমস্ত বদমাইশি আমি করতাম। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার, চিনতে পারতাম রাগ, চিনতে পারতাম। হ্যাঁ, তো এরম কি বলবো, আমার ছোটোবেলাটা খুব অদ্ভুত ছিল। তো যা শুনতাম গাইতাম 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 গাইতাম। আমি মানে আমি একটা জিনিস বুঝেছি, জীবনে প্রত্যক্ষভাবে যত না শেখা যায়, পরোক্ষভাবে তা শেখা যায় অনেক বেশি, অনেক। মেইন হচ্ছে অনুষঙ্গ, সান্নিধ্য, ওটাই আসল। তো একটা মানুষের অনুষঙ্গ যা, আমি আর মিউজিক আলাদা কিছু না, মানে আমিও যা মিউজিকও তা। মানে অনেকে বলে মিউজিক আমার বন্ধু, এসে আমার মিউজিক আমার বন্ধু টন্ধু কিছু না, আমিই মিউজিক, মানে আমার শরীরটাই মিউজিক, আমার এক্সিস্টেন্সটাই মিউজিক। তো এই হচ্ছে ব্যাপার, না আমি আর আমার শরীর, আমার মিউজিক আলাদা নয়, একই একই। এবং একটা কথা হলো, ছোটোবেলায় যা যা শিখেছিলাম না, একদম মানে ভিভিডলি মনে থাকে, কিন্তু বড়োবেলায়
খুব ভালো করেও কয়েকদিন আগে কিছু শিখলে সেটা মনে থাকে না। এই হলো ব্যাপার আর কি। হ্যাঁ, ভাষা, বিভিন্ন ভাষার গান যে গাওয়া, সেটাও কিন্তু বেসিকলি নকল। ও যেইভাবে বলছে আমাকে সেভাবে বলতে হবে, কারণ সব কটা ভাষা লিখতে পড়তে পারা ইজ নট পসিবল। একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে জাস্ট নকল করা, যেটা বলছে সেটাকে নকল করা। এবার সমস্যা হচ্ছে অনেকে নকল করতে পারে না, তখন আমার নকল করাটা আবার শেখাতেও হয়। না, আমি এটা ছোটো করে বলছি। তামিলে গানকে বলা হয় পাটে, পয়াকার টয়ে টয়ে হ্রস্বউ, কিন্তু ওদের হ্রস্বউটা শেষে ই বলা হয়, উ বলা হয় না। যতক্ষণ না দীর্ঘও হবে ততক্ষণ উ বলা হয় না। তো আমার এক ক্লাসমেট বলতে ছিল না যে কি কি লিখেছে, পার্ট টু লেখা হয় নাকি, আরে পাটিলেই, হ্যাঁ ওটা হচ্ছে পাটে, পাটে। আমি ওকে শেখাচ্ছি, কোনো বলছে পাটে না, পাটে, তখন বলছে পার্ট টু না, আগে পাঠ বলো, তখন বলছে পাঠ। তখন বললাম ওটাকে টানো, পাটে, এবার ঠিক হয়েছে। তো নকলটা কীভাবে করবে সেটাও কিন্তু একটা শেখানোর ব্যাপার আছে, যে কি হলে কি হয়। তো ব্যাপারটা কিছু না, ব্যাপারটা যে কারোর মধ্যে ন্যাচারালি ব্যাপারটা থাকে, কারোর মধ্যে থাকে না। এই যে মানে অভিনেতারা বলে না যে একটা ক্যারেক্টারের হাঁটা চলা কেমন হবে, সব কিছু চেঞ্জ হবে, ঠিক সেরকমই আমাদের গানের ক্ষেত্রেও। হ্যাঁ, আমরা যারা মাল্টি জনার মিউজিশিয়ান, তাদের ক্ষেত্রেও কিন্তু একই। একটা গানের জন্য না পুরো চেঞ্জড হতে হয়, পুরো। মানে আমি যখন কর্ণাটিক গাইতে বসবো তখন আমার গলায় যেন আধুনিকের ছাপ না আসে, বা যখন আধুনিক গাইতে বসবো তখন আমার গলায় যেন কর্ণাটিকের ছাপ না আসে বা হিন্দুস্তানের ছাপ না আসে। আর যেটার মধ্যে আছে সেটার মধ্যে আনতে হবে, যতটা ততটা। আর আমার যেটা মনে হয় যে সব কিছু প্র্যাকটিস করে হয় না। আমার যেটা অভিজ্ঞতা, প্র্যাকটিস করলেও হবে না এবং শিখলেও হবে না। যে পারে সে পারে, যে পারে না সে পারে না, মানে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি কি এখন মানে চেষ্টা করেও মূর্তি তৈরি করতে পারবো না, এটা আমাকে মেনে নিতে হবে। আমি জীবন অনেক আঁকবার চেষ্টা করেছি, যে চেষ্টা করে আমি পারিনি, বা এমনও কিছু এঁকে ফেলেছি, এমন হয়ে গেছে যেটা আমি আর রিক্রিয়েট করতে পারিনি। এরকমও হয়েছে, একটা সময় আমি আঁকতে পারতাম, এখন আর আমি পারি না। তো আসলে আঁকা নিয়ে আমার কোনো অ্যাসপিরেশন ছিল না, তো তাই ওটাকে আর বাড়ানোর কোনো মানে চেষ্টা করিনি। কিন্তু গানটা নিয়ে ছিল, তাই গানটাকে আমি যথাসম্ভব আমার স্কিলের দিক থেকে বাড়ানোর চেষ্টা করেছি, প্রতিনিয়ত করে চলেছি ইমপ্রুভমেন্টের, এবং করবো, যতদিন বাঁচবো করবো। কিছু হোক আর না হোক করবো, আমার নিজের জন্য করব। তো যেটা পারবো সেটা করব, যেটা পারি না সেটার পিছনে ছুটবো না। মানে আমার যে গানের জন্য এফার্ট দিতে হয় না তা না, দিতে খুবই হয়, কিন্তু সেটা অন্যান্য এফার্ট, মানে যেটা আরও ভালো কি করে করা যায়, কিন্তু সহজাতভাবে গাইতে আমার কখনো এফার্ট লাগেনি। বা এমন আমার এখন মনে হয়, আগেই হয়তো বেটার গাইতাম, যখন গান শিখিনি তখনই হয়তো বেটার গাইতাম, মানে এরকম মনে হয় আমার। জানি না, তখন তো রেকর্ড করে শুনিনি কতটা কী গাইতাম না, কিন্তু আমার কেন যেন মনে হয়, কারণ অনেক রেস্ট্রিকশন তো তখন মাথায় ছিল না। হ্যাঁ, এবার তখন কি তাহলে আমি খেয়াল গাইতে পারতাম না, তো আমাকে তো সেগুলো শিখতে হবে সিরিয়াসলি। তখন কি আমি কর্ণাটিক গাইতে পারতাম না? হ্যাঁ, শুনে আমি কিছু করেই দিতে পারি। হ্যাঁ, সেই নকল করা বিদ্যাটা আমার আছে, কিন্তু ওটা তো কোনো কাজের কথা নয়, তাই না? লাইট গানকে লাইট গান কেন বলা হয়? কি শুনলো, কেউ পারলো, গেয়ে দিল মুখস্থ করে।
কিন্তু তুমি যখন কোনো ইলাবোরেটেড মিউজিক গাইবে তখন তো সে তুমি পারবে না, না? তো এই জন্যই লাইট গানকে মনে করে সস্তা, কিন্তু যে সিরিয়াসলি করে সবটা তার কাছে সবই মানে সে সবটাই, আমি যেমন কোনো গানকে আলাদা করে দেখতে পাই না, তো আমার তো এখন সব জড়িয়ে মানে জটা হয়ে গেছে, কোনো কিছু আমার কাছে আর আলাদা নয়। এখন আমার কাছে মিউজিক পুরো মিউজিক, এটার সাথে দেখি এটার মিল, ওটার সাথে দেখি ওইটার মিল। আমার কাছে সমগ্র ভারত একরকম লাগে, সমগ্র ভারতের সব রকমের মিউজিক আমার একরকম লাগে। মনে হয় এই তো এখানে এটা, ওইটা ওখানে ওইটা। আর সত্যিই তো, মানে ওই যে বললাম না, আগের দিন বলছিলাম যে আলোর গতিবেগের চাইতে মিউজিকের গতিবেগ বেশি। ইয়ার্কি মেরেই বলছিলাম, কিন্তু মানে ওইরকম ইয়ার্কি ধরে নেওয়া ভালো। মানে মানে সাউথের সুর মানে নর্থে আসে কি করে, ইস্টে আসে কি করে, ইস্টের সুর সাউথে যায় কিভাবে। তা আজকের কথা না, সেই কোন প্রাচীনকালের কথা বলছি। এখন অনেক কিছুই যেতে পারে, এখন ইন্টারনেটের যুগ, তখন গেল কি করে? হ্যাঁ, তখন জাহাজে করে মাদ্রাজ পৌঁছাতে হতো। হ্যাঁ, আর এখন তো তার জন্যই বললাম যে আলোর গতিবেগের চাইতে সুরের গতিবেগ বেশি।